সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি সুমাইয়া আমার বুকে জড়িয়ে ধরে আছে। আমি উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না। সুমাইয়ার কারণে এত শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, এই সুমাইয়া, সুমাইয়া, ঘুম ঘুম চোখে কি হয়েছে, এত ডাকছো কেন? আমি বললাম, এত ডাকছি কেন? তুমি ঘুমাইলে ঘুমাও, আমাকে তো যেতে দিবে না কি? সুমাইয়া বলল, তোমার বউ যতক্ষণ পর্যন্ত ঘুমাবে তোমাকে তো শুয়ে থাকতেই হবে। আমি বললাম, এমন করো না লক্ষ্মী বউ আমার, অনেক সকাল হয়ে গিয়েছে, প্লিজ ছাড়ো। সুমাইয়া বলল, দূর, তোমার জন্য কি এখন ঘুমাতেও পারবো না? আমি বললাম, তোমার জামাই এখন কফি খাবে, যাও কফি বানিয়ে নিয়ে এসো। সুমাইয়া বলল, কি? তো আমি বললাম, তুমি না লক্ষ্মী বউ হতে চাও, তাহলে স্বামীর আদেশ মানো না কেন? সুমাইয়া বলল, আমি তো জীবনেও কফি বানাইনি। আমি বললাম, বানাও তো। তো কি হয়েছে, আমার জন্য বানাবা এখন থেকে। সুমাইয়া আমার অপর চোখ গরম করে বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে। সুমাইয়া বলল, বাবু আজকে কফি না খেলে হয় না? আমি বললাম, আগে ইউটিউব দেখে শিখে নাও, পরে কালকে থেকে তুমি আমাকে কফি বানিয়ে দিবে, আমি খাবো। আমি বললাম, তাহলে এখন বুঝো, তোমাকে আমি ছাড়া কোনো ছেলেই বিয়ে করবে না। না পারো কিছু করতে, না পারো কিছু বাদতে। রাগ দেখিয়ে চলে গেল। এই সুযোগে আমি ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়ার হাতে একটা কফির মগ নিয়ে এলো। আমি বললাম, এত বড় মগ নিয়ে আসছো কেন? সুমাইয়া বলল, আজকে না তুমি কফি খাবে, নাও খাও, জন্মের খাওয়া খেয়ে নাও, যাতে আর বলতে না পারো আরো কফি খাবো। আমি বললাম, না বাবা থাক, আমার কফি খাওয়া হয়ে গিয়েছে। সুমাইয়া বলল, আমি বলছি তো খেতে হবে, নাকি শরীরে ঢেলে দিব? আমাকে এত কষ্ট দিয়ে স্যার বলে এখন কফি বানিয়ে বললে খাবো না। আমি বললাম, আমার লক্ষ্মী বউ, এমন করো না প্লিজ। সুমাইয়া বলল, আজকে মাফ করে দিলাম, আর যদি কোনোদিন ঘুম থেকে উঠে কফির জন্য বায়না ধরো তাহলে এভাবে কফি খাবা। আমি বললাম, কফি খাওয়ার জন্য আজকে যেই স্টেপ করলা সারা জীবন আমার মনে থাকবে বাবা। সুমাইয়া কফির মগটা রেখে আবার আমার কাছে চলে আসলো। সুমাইয়া বলল, রাগ করছো বেবি? আমি বললাম, আরে না, আমি আবার রাগ করব কেন? সুমাইয়া বলল, রাগ করো না, আমি আগে আম্মুর থেকে কফি বানানো শিখি, পরে তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কফি বানিয়ে দিব। আমি বললাম, উম্মা, আজকে আমি একটু অফিসে যাব, আবার কিসের যেন কিছুক্ষণ পর ফিরে আসব, তুমি রেডি থাকো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। সুমাইয়া বলল, মার্কেট কেন গো? আমি বললাম, দরকার আছে গো। সুমাইয়া বলল, ওকে বাবু। আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। অফিস থেকে আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল। অনেকদিন যাই না তো, এজন্যই কাজের চাপটা একটু বেশি। কলিং বেল চাপতেই সুমাইয়ার দরজা খুলে দিল। সুমাইয়া রেগে বলল, এতক্ষণ তোমার আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আমি বললাম, মাশাল্লাহ, আজকে তো আমার বউকে খুব সুন্দর লাগছে। সুমাইয়া বলল, লজ্জা পেয়ে সত্যি? আমি বললাম, আমি কি আর মিথ্যা কথা বলতে পারি? বউটা যেহেতু আমার, দেখার অধিকার শুধু আমারই আছে, আর কারণেই। আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে আমি বললাম, এই তো আমার লক্ষ্মী বউ, সত্যি আমি ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে। সুমাইয়া বলল, আচ্ছা যাও, তুমি এখন ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। আমি বললাম, যাবো আর আসবো, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটের মধ্যে আসছি। সুমাইয়া বলল, 5 মিনিটের বেশি 1 মিনিট দেরি হলে তোমার সাথে আমি আর মার্কেটেই যাব না, মনে রাখো। আমি নুসরাতের কথা শুনে তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। আমি বললাম, চলো বাবু, আমি রেডি। সুমাইয়াকে নিয়ে বের হলাম, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। সুমাইয়া বলল, জানো রনি? আমি বললাম, বলো গো। সুমাইয়া বলল, মাঝে মাঝে প্রিয়জনের পাশে বসে যাওয়া কি যে আনন্দ লাগে বলার বাহিরে। আমি সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সুমাইয়া, এভাবে কি দেখো? আমি বললাম, তোমাকে যত দেখি ততই ভালো লাগছে। আচ্ছা, তুমি কি দিনে দিনে সুন্দর হচ্ছ নাকি? আমার কথা শুনে সুমাইয়া মুচকি মুচকি হাসতে লাগলো। মার্কেট শেষ করে বাসায় ফিরলাম রাতে। আমি বললাম, সুমাইয়া বলল, বলেন মহারাজ। আমি বললাম, এই শাড়িটা পরো তো, আজকে মার্কেট থেকে যে শাড়িটা আনলাম। সুমাইয়া বলল, কেন? আমি বললাম, পরতে বলছি, পরবে নাকি? সুমাইয়া বলল, আচ্ছা তুমি বের হও, আমি পরছি। আমি বললাম, আমার সামনে পরো না। আর সুমাইয়া বলল, তাহলে থাক, আমি শাড়ি পরবো না। আমি আর কোনো কথা না বলে বের হয়ে গেলাম। একটু পর সুমাইয়া বলল, হয়ে গিয়েছে আমার, তুমি ভিতরে আসতে পারো। ভিতরে গিয়ে দেখি সুমাইয়াকে নীল শাড়িতে একদম পরীর মতো লাগছে। সুমাইয়া বলল, কেমন লাগছে আমাকে? আমি বললাম, তোমাকে যেতই দেখি শুধু দেখতে ইচ্ছা করে, তোমাকে দেখার স্বাদ কোনো দিনই মিটবে না আমার। সুমাইয়া বলল, আর দেখতে হবে না, এখন সাহেব আপনার পাঞ্জাবি পরেন। আমি বললাম, আমি সুমাইয়ার সামনে কাপড় চেঞ্জ করলাম। সুমাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে না দেখলেও তো পারতো। সুমাইয়া বলল, আমার স্বামীকে আমি দেখবো না তো কে দেখবে?
আমি বললাম আমাদের জুটিটা পারফেক্ট, নীল শাড়ি আর নীল পাঞ্জাবি। সুমাইয়া বলল চলো আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে আসি। আমি বললাম চলো। নিচে গেলাম, আমাদের দুজনকে এই সাজে দেখে আম্মু বলল মাশাল্লাহ, তোদের দুজনকে খুব ভালোই মানিয়েছে। আমি আর সুমাইয়া আম্মুর পায়ের কাছে সালাম করলাম। উঠ বেঁচে থাক, তোরা দোয়া করি আমি, তোমাদের জীবনও সুখী হোক। সুমাইয়ার মাকেও সালাম করে রুমে গেলাম। রুমে যেতে ঝুমঝুম বৃষ্টি নামতে শুরু করলো। সুমাইয়া বলল বাইরে তো মেঘ হচ্ছে, চলো বৃষ্টিতে একটু ভিজি। আমি বললাম না, যাওয়া যাবে না, আজকে আর সময় নষ্ট করব না। এই মেঘনা দিনে তোমাকে নিয়ে সুখের সাগরে ডুব দিব বলে সুমাইয়ের দিকে এগাতে লাগলাম। সুমাইয়া বলল এই কি করছো, আমার দিকে একদম এগাবে না বলে সুমাইয়া বিছানার উপর বিছাতে লাগলো। আমি বললাম আজকে সুন্দরী যাবে কোথায়? সুমাইয়া বলল না না শয়তান, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, আমার রনি আমাকে বাঁচাবে। আমি বললাম কই তোমার রনি, ডাক দাও। বলো শাড়িটা একটানে খুলে ফেললাম। সুমাইয়া বলল শয়তান স্যার আমাকে, স্যার কে শুনে কার কথা, আজকাল শোনার দিন নাই, বাকিটা ইতিহাস। সকালে ঘুম ভাঙলো, তখন সুমাইয়ার চোখে চোখ পড়তে লজ্জায় সুমাইয়ার মুখটা লাল হয়ে গেল। আমি বললাম ও মা, এ কি তোমার গলায় এটা কিসের মালা? সুমাইয়া বলল মালা নাকি, আরে এটা তো তোমার লুঙ্গি। আমি বললাম কি, আমার লুঙ্গি তোমার গলায় কিভাবে গেল? সুমাইয়া বলল রাতের কথা মনে আছে, আমার সব ইজ্জত তুমি কেড়ে নিলে। আমি বললাম ও তাই তো বলি, আমার লুঙ্গি তোমার গলায় কেন? তাহলে চলো আরেকবার শুরু করি। সুমাইয়া বলল মার চেনো, মার খাইবা, আমি গোসল করতে গেলাম, তুমি থাকো। আমি বললাম আচ্ছা তাহলে যাও। সুমাইয়া গোসল করতে চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, সুমাইয়ার খবর নেই। সুমাইয়া ও গো শুনছো তুমি? আমি বললাম গো বলেন। সুমাইয়া বলল আমার টাওয়ালাটা আনতে ভুলে গিয়েছি, তুমি একটু দিয়ে যাও তো। আমি বললাম এই তো সুযোগ, হাতছাড়া করা যাবে না। আমি টাওয়ালটা নিয়ে দরজার কাছে গেলাম। আমি বললাম এই নেও, আনছি তো। সুমাইয়া হাত বাড়িয়ে দাও। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলাম। ওয়াও, এটা আমি কি দেখলাম, সুমাইয়ার শরীর হাত দিয়ে ঢেকে রেখে। সুমাইয়া বলল রাতে দুষ্টমি করে নাই এখন বাথরুমে চলে আসছো? আমি বললাম রাতের কথা বাদ দাও, এখন তো তোমাকে একদম বিনা পোশাকে। সুমাইয়া বলল এই চুপ করো, দেখো তোমার পার্থেরা কিভাবে দেখছে। আমি বললাম এই লাইট অফ করো, ক্যামেরা অফ। সুমাইয়া বলল এসব বন্ধ করলে কি হবে, তোমার লেখা বন্ধ করো। আমি বললাম ও তাই তো, যান আর কিছু দেখতে হবে না। আর আপনাদের দুজন একসাথে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু বলল খুব শীঘ্রই আমি একটা নাতনি পেয়ে যাব মনে হচ্ছে। সুমাইয়া তো লজ্জায় লাল হয়ে গিয়েছে। আমি বললাম যাও আম্মু, কি সব বলো না যে তুমি। আমি বললাম আম্মু বলল বাবা আমারও তো ইচ্ছা করে নাতির সাথে খেলা করতে, আমারও তো বয়স হয়েছে তাই না। আমি বললাম দোয়া করো আম্মু। আম্মু বলল রনি বাবা তোরে একটা কথা বলতে চাই। আমি বললাম আম্মু বলো। আম্মু বলল অনেকদিন হলো গ্রামের বাড়ি যায় না, চল না গ্রামটা একটু দেখে আসি। সুমাইয়া বলল আম্মু গ্রামে কি আমাদের নিজের বাড়ি আছে? আম্মু বলল আছে তো। সুমাইয়া বলল আমার খুব ইচ্ছা গ্রামে যাব, চলেন একটু যাই। আমি বললাম আচ্ছা আম্মু, আমি এই বিষয়ে চিন্তা করে দেখি। নাস্তা করে রুমে গিয়ে বসে আছে। সুমাইয়া বলল ওই তুমি কি আমাকে নিয়ে গ্রামের বাড়ি যাবা? ওইটা তো আমাদের গ্রামের বাড়ি। আমি বললাম কি সমস্যা আছে? সুমাইয়া বলল কিসের সমস্যা, আমাকে খুলে বলো। আমি বললাম তাহলে শুনো, গ্রামের বিষয়ে সব কিছু বললাম। সুমাইয়া বলল কি ওই মেম্বার এত বড় সাহস, ওকে তো আমি ছাড়বো না। আম্মুকে আর আপুকে এত বড় কথা বলার। তোমার গ্রামের নামটা কি? আমি বললাম জাহানপুর। সুমাইয়া কাকে জানি ফোনটা বের করে কল দিল, কে জানি কি বলল। আমি বললাম কাকে কল্লা? সুমাইয়া বলল বড় স্যারকে। তোমার গ্রামের এখন কোনো সমস্যা থাকবে না, আর আমরা কালকে গ্রামে যাব। আমি বললাম কোনো সমস্যা হবে না তো আবার? সুমাইয়া বলল আমার ওপর তোমার বিশ্বাস আছে না? আমি বললাম অবশ্যই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে কালকে আমরা গ্রামের বাড়িতে যাব, খুব ভালো লাগছে আমার। আমি বললাম আমার তো ভয় হয়, তোমাকে নিয়ে গ্রামের বাড়ি কি তুমি থাকতে পারবে? সুমাইয়া বলল তুমি আছো বাবু। আমি বললাম সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। সুমাইয়া বলল আপুকে বললে ভালো হতো না গো? আমি বললাম হতো, তবে বলি নাই, ওরও তো সংসার আছে নাকি। ঈশা বলল আমাকে বলবি কেন, তোরা একা একাই যা। আমি বললাম আরে ঈশা বোন আমার, তুই এখন কখন আইলি? ঈশা বলল বোনকে তো এখন পর করে দিলি, আমি কি আর তোর আগের বোন আছি? আমি বললাম আমি তো ভাবছিলাম তোরে বললেও তুই আসতে পারবি না, তাই বলি নাই, কিন্তু তুই জানিস কি করে যে আমরা গ্রামের বাড়িতে যাব? ঈশা বলল আম্মু বলেছে। আমি বললাম ও আচ্ছা তাহলে চল। আমি বললাম সুমাইয়া, ঈশা, আম্মু আর সুমাইয়ার আম্মু সবাই মিলে বাসা থেকে বের হলাম। আমাদের গাড়ি নিব না, বাসে করে যাব। সুমাইয়া বলল এই কি বলো তুমি, আমরা বাসে করে যাব না, তাছাড়া আমাদের তো নিজস্ব গাড়ি আছে। আমি বললাম তো কি হয়েছে, আমরা গ্রামের বাড়ি ঘুরতে যাচ্ছি, কোনো বড়লোকি দেখাতে নয়। আম্মু বলল বাবা থাক, গাড়ি দিয়েই যাই, নইলে ওদের অসুবিধা হবে। সুমাইয়া বলল না মা থাক, আমরা বাসে করেই চলে যাব সবাই।
আমি আর কোনো কথা বললাম না। বাসের টিকিট কেটে উঠলাম। সুমাইয়াকে আমার পাশে জানালার কাছে বসাতে দিচ্ছি। আমি বললাম ভালো লাগছে নাকি খারাপ লাগছে? সুমাইয়া বলল না, অনেকটাই ভালো ফিল করছি। আমি বললাম সুমাইয়া বলল এই একটা গান বলো না গো। আমি বললাম তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন গান বলবো? সুমাইয়া বললাম বলো, আমি শুনবো আজকে তোমার গান। আমি বললাম কুত্তার মতো কণ্ঠ আমার গান, গানের শুনে মানুষ পালিয়ে যাবে। সুমাইয়া বলল বাহানা দেখালে হবে না, গান আজকে বলতেই হবে। আমি বললাম বাবু দেখো, এটা পাবলিক প্লেস, এখন গান বললে মানুষ পাগল বলবে। সুমাইয়া বলল তাহলে তুমি বলবে না? আমি সুমাইয়ার মাথাটা আমার কাঁধে রেখে দিয়ে আমি বললাম এখন চুপটি করে ঘুমিয়ে থাকো। সুমাইয়া বলল আমার তো তোমার সাথে কথা বলতেই খুব ভালো লাগছে। আমি বললাম জীবনে বাসে জার্নি করো নাই, তাই ঘুমিয়ে পড়ো, নইলে পরে সমস্যা হবে। সুমাইয়ার ফোনটা বাজতে লাগলো। ও ফোনটা রিসিভ করে কার সাথে জানি কথা বলল। আমি বললাম কে কল করেছে গো? সুমাইয়া বলল ওই মেম্বারকে থানায় ধরে নিয়ে গিয়েছে, ওর নামে ধর্ষিত অভিযোগ আছে। আর আমি বলার পর তো কোনো কথাই নেই। আমি বললাম ভালো একটা কাজ করেছ, তবে আমার বাবার টাকাগুলো উনাকে তো দেওয়া উচিত। সুমাইয়া বলল আরে গাদা, তোমার বাবার কাছে কোনো টাকা পায় না মেম্বার। আমি বললাম কি বলো, তুমি কিভাবে জানো? সুমাইয়া বলল বলছি না আমি সব কিছু জানি, আর মেম্বারের পিছনে পুলিশের বান্ডা পড়তে সব বলে দিয়েছে। আমি বললাম যাক বাবা, চিন্তা মুক্ত হলাম। সুমাইয়া বলল আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? আমি বললাম এরকম একটা বউ আছে বলে আজকে আমার কিছুই করতে ইচ্ছা করছে না। সুমাইয়া বলল এখন চুপ করো তো, আমার অনেক ঘুম ধরছে। আমি বললাম আগেই বলেছি ঘুমিয়ে পড়ো, তুমি তো বকবক করছো। সুমাইয়া বলল কি আমি বকবক করি? যাও, তোমার সাথে কথাই বলবো না। আমি বললাম সরি বাবু, রাগ করো না। সুমাইয়া বলল তুমি আমার সাথে আর কথাই বলবে না। সুমাইয়া রাগে কোনো কথা বলছে না। আমি বললাম রাগলে তোমার গাল দুটা পচা টমেটোর মতো হয়ে যায়, তাহলে পচা টমেটোর মাঝে আজ থেকে তুমি কোনো চুমু দিতে পারবে না। আমি বললাম ও গো আমার পাগলি বউ, এত কেঁপে যাও কেন? সুমাইয়া কোনো কথা বলছে না। আমি বললাম ও বউ আই লাভ ইউ। সুমাইয়া চুপ করে বসে আছে। দিলাম একটা ছোট্ট করে চিমটে। সুমাইয়া বলল উফ, এটা কি করলে তুমি? আমি বললাম তাহলে আমার সাথে কথা বললা না কেন? সুমাইয়া বলল আমার ইচ্ছা তাই আমি বলবো না। আমি বললাম এই দেখো কানে ধরলাম, আর এমন হবে না। সুমাইয়া বলল প্রতিবারই তো এই কথাই বলো। আমি বললাম আজকে মাফ করে দাও, আজকের পর থেকে এই কথা আর বলবো না। সুমাইয়া বলল আমার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, আমার ওপর রাগ দেখানো যাবে না, মনে থাকবে তো? আমি বললাম অবশ্যই গো, মনে থাকবে। দেখতে দেখতে বাস চরফাশে এসে গেল। একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের গ্রামের সামনে এসে অটো থেকে নামলাম। আম্মু বলল সব কিছু তো ঠিকই আছে, দেখছি রে বাবা মেম্বার তাহলে কিছুই করেনি। আমি বললাম আম্মু, কিন্তু অনেক ময়লা জমে গেল। শাশুড়ি বলল এটা কি আপনাদের বাসা বিয়ান সাহেব? আম্মু বলল অনেকদিন আসে না, তাই এই জন্য ময়লা জমে গিয়েছে। ঈশা বলল ভাইয়া চল সব কিছু পরিষ্কার করতে হবে। সুমাইয়া বলল আমিও সাহায্য করবো তোমাকে। আমি বললাম না দরকার নেই, তুমি এমনি কাজ করতে পারো না। সুমাইয়া বলল তাও করব। আমরা সবাই মিলে বাড়িটা পরিষ্কার করলাম। ঈশা বলল ভাইয়া পানির ট্যাঙ্ক তো মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। আসলে আমার বোনকে বাবা অনেক ভালোবাসতো, তো এই জন্যই বাবা আমাদের বাড়িতে বাথরুম দিয়েছেন। আমি বললাম আমি বাজার থেকে আসছি, আর মেকারকে বলে আসমুনে। সুমাইয়া বলল না তুমি যাবে না, আমি একা একা থাকতে পারবো না। আমি বললাম এই যাবো আর আসবো, আর কোনো কিছু দরকার হলে ঈশাকে বলবে। ঈশা বলল আরে ভাবি আমি তো আছি, ভাইয়া তাড়াতাড়ি যাও তো। আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার করে আবার বাসায় ফিরলাম। আমার রুমটা একটু ছোট, আগে তো একা থাকতাম, এর জন্যই বাজারগুলো মার কাছে নিয়ে রুমে গিয়ে দেখি সুমাইয়া শুয়ে আছে। আমি বললাম সুমাইয়া তোমার আবার কিছু হয়নি তো? সুমাইয়া বলল না গো, গোসল করবো, শরীরটা ভাল লাগছে না। আমি বললাম মেকানিক এসে গিয়েছে, এই কিছুক্ষণের মাঝেই ঠিক হয়ে যাবে। সুমাইয়া বলল গ্রামের অঞ্চল এত সুন্দর হয় আমার তো জানাই ছিল না। আমি বললাম আচ্ছা তুমি ঘুমাও, আমি দেখে আসি। সুমাইয়া আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারবো না, তুমি জানো না? আমি বললাম আচ্ছা বুঝলাম বাবা, এখন একটু কাজ করতে দাও। সুমাইয়া বলল না চুপ করে শুয়ে থাকো। ফোনটা বের করে দেখি সুমন কল দিয়েছে। আমি বললাম সুমন বলো। সুমন বলল স্যার আপনি কই? আমি বললাম গ্রামের বাড়িতে চলে আসছি কয়দিনের জন্য, তোমাকে একটু কষ্ট করতে হবে, তুমি একটু দেখাশোনা করবে যাতে কোনো সমস্যা না হয়। সুমন বলল স্যার তা না হয় দেখে নিব, কিন্তু আপনার সাইন লাগতো। আমি বললাম রেখে দাও, ওইটা আমি ধরে বেশি হলে 4 দিন থাকবো, এর ওপর না। ফোন রাখার পর সুমাইয়া বলল আমরা 4 দিন থাকবো মানে কি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম 1 মাস থাকবো। আমি বললাম আমার অফিস দেখাশোনা করবে কে? এভাবে চললে ব্যবসা লাঠে উঠে যাবে। সুমাইয়া মন খারাপ করে আমি বললাম মন খারাপ করার কিছু নাই, তবে যখন আমরা সময় পাবো তখনই গ্রামের বাড়িতে চলে আসবো। সুমাইয়া বলল সত্যি বলছো তো? আমি বললাম ঈশা বলল ভাইয়া মেকানিক চলে এসেছে।
আমি বললাম ঠিক হয়েছে। ঈশা বলল ভাইয়া। আমি বললাম আচ্ছা। সুমাইয়া বলল চলো গোসল করব। আমি বললাম যাও, আমি একটু ঘুমাই। সুমাইয়া বলল কি? আমি বললাম আচ্ছা চলেন চলেন ম্যাডাম। সুমাইয়া আগে আগে যেতে লাগলো, আমি পিছনে। বাথরুমের দরজাটা আমি লাগাতেই টাস করে একটা শব্দ হলো। আমি দৌড়ে গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। আমি বললাম কি 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 কিভাবে পড়লে? সুমাইয়া বলল এটা কি বাথরুম বলে? আমার কোমরটা গেল। আমি বললাম আমি তো আগেই বলেছি গ্রামের সব কিছু উল্টাপাল্টা লাগবে তোমার কাছে, একটু দেখে শুনে চলবে না? দিলে তো আমার কাজ বাড়িয়ে। সুমাইয়া বলল এখন আমি কি করে গোসল করব? আমি বললাম চুপ করে দাঁড়িয়ে থাকো। সুমাইয়াকে আমি নিজের হাতে গোসল করিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি বললাম তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। আমি বাজার থেকে সুমাইয়ার জন্য ওষুধ নিয়ে এলাম। আমি বললাম এখন উল্টে শুয়ে পড়েন ম্যাডাম। সুমাইয়া বলল কেন? আমি বললাম ওষুধ লাগাতে হবে, নইলে কমবে না। সুমাইয়া বলল আচ্ছা। আমি সুমাইয়ার পিঠে ওষুধ লাগিয়ে দিলাম। সুমাইয়া আমার দিকে তাকিয়ে। সুমাইয়া বলল এত দায়িত্ববান কেন গো স্যার আপনি? আমি বললাম আমার বইয়ের সেবা যদি আমি না করতে পারি তাহলে কিসের পুরুষ আমি? সুমাইয়া বলল আসলেই সরি, আমার একটু দেখে শুনে চলা উচিত ছিল। আমি বললাম এটা গ্রাম, এলাকার মধ্যে মনে রাখবে। সুমাইয়া বলল অবশ্যই মনে থাকবে। রাতে খাবার খেয়ে রুমে শুয়ে আছি, সুমাইয়া আমার বুকে। সুমাইয়া বলল আচ্ছা রনি, ভালোবাসার কত প্রকার বলতে পারো কি? আমি বললাম এটা আবার কেমন প্রশ্ন? সুমাইয়া বলল আরে বলো না। আমি বললাম আমার ভালোবাসা আবার কত প্রকার হয় নাকি? যে যেমন ভালোবাসতে পারে তার ভালোবাসা তত খাটিয়ে, এর মাঝে কোনো প্রকার নেই। সুমাইয়া বলল তাহলে ভালোবাসার রং কেমন এটা তুমি জানো তাহলে? আমি বললাম আবার আমার ভালোবাসার রঙের মতো লাল। সুমাইয়া বলল কেন কেন? আমি বললাম এই ভালোবাসার জন্য কত ছেলে যে জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই। কেউ হাত কেটে, কেউ আবার বুকের তাজা রক্ত দিয়ে, কেউ আবার গলায় ধরি দিয়ে। সুমাইয়া বলল তোমার কথাই ঠিক, ভালোবাসার রং লাল, কিন্তু ওরা ভালোবাসার মাঝে কি পায় যে ওরা ওদের জীবন দিয়ে দেয়? আমি বললাম এটা একটা হাসির কথা। আমি বললাম তাহলে তুমি আমাকে ভালোবেসে কি পাও? সুমাইয়া বলল আর বলতে হবে না। আচ্ছা আমাদের ভালোবাসা তো অন্যদের মতো না, আমাদের ভালোবাসার রং কেমন? আমি বললাম অসীম, যেটার কোনো সীমা নেই। সুমাইয়া বলল আমি তোমাকে অনেক ভালোবাসি। সুমাইয়া আমাকে লিপ কিস দিল আর আমাকে ওর প্রতি আকর্ষণ করতে লাগলো। আমি বললাম সুমাইয়া এসব বন্ধ করো। সুমাইয়ার হঠাৎ থেমে গেল। কেন, তোমার ভাল লাগছে না? আমি বললাম ভালো আবার কার না লাগে, কিন্তু তুমি আজকে অসুস্থ, তাই আমি এসব চাই না। সুমাইয়া বলল বুঝে গিয়েছি, কেঁদে দিয়ে এত ভালোবাসা কেন আমাকে ভালোবাসো? আমি বললাম একটা মেয়েকে শুধু ভালোবাসতে সীমাবদ্ধ নয়, তার কি চাওয়া না চাওয়া সব কিছু তো খেয়াল রাখতে হয়। সুমাইয়া বলল তুমি আমার কাছে পৃথিবীর বেস্ট স্বামী। আপু যখন বেঁচে থাকতো সত্যি বলতো, দেখিস এই ছেলেটা তোরে এত ভালোবাসবে, তুই কোনো বিপদে বললে তোর জন্য জীবন দিতেও কোনো দ্বিধা করবে না। আমি বললাম আমার জন্য আঙ্কেল মারা গিয়েছে সত্যি, আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দিও। সুমাইয়া বলল আরে কি বলো, ওনার হায়াত কম ছিল এই জন্যই মারা গিয়েছে, এখানে তোমারই দোষ নেই, এসব পিছনে কথা একদম বলবে না। আমি বললাম সরি, এখন অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাও। সুমাইয়া বলল এভাবে দেখতে দেখতে 4 দিন চলে গেল। আর একটা বিষয় জেনে খুব ভালো হলাম, মেম্বারের মেয়েকে নাকি তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে আর মেরে ফেলেছে, কারণ বিয়ের পরও নাকি অন্যদের সাথে শারীরিক সম্পর্ক করত। এসব মেয়েদের সাথে এমনি হওয়া উচিত। সকালে সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছে। আমি বললাম আম্মু বিকালে আবার চলে যাব, এমনি অনেক দিন হয়ে গিয়েছে। ঈশা বলল ভাইয়া আর কয়টা দিন থাকি না? আমি বললাম একদম না, এমনি আমার ব্যবসা ফেলে আসছে। ঈশা বলল ভাইয়া তুমি ভাবিকে কিছু বলো না। সুমাইয়া বলল তোমার ভাই আমার কথা শুনে না। আম্মু বলল আবার কবে আসবি? আমি বললাম যখন ছুটি থাকে, মানে অফিসে বেশি কাজ থাকবে না তখন। বিকালে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। সুমাইয়া বলল আমি এখন ঢাকায় গিয়ে কি করব গো? আমি বললাম যখন তোমার পথ শেষ হয়ে যাবে ছেড়ে দিও, তুমি আর আমি মিলে দুইজন অফিসে দেখাশোনা করব। মাঝে মাঝে 1-2 দিন আমি অফিসে যেতে পারি না, তখন তুমি একটু দেখে আসবে আর সংসার সামলেবে। সুমাইয়া বলল সংসারটা আবার কোথায়? বাড়িতে বসে বসে কি করব? আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে আমি বললাম যখন আমাদের বেবি হবে তখন বুঝতে পারবে, এখন তো শুধু আমি জ্বালাই। সুমাইয়া বলল এই এই আমার না খুব ইচ্ছা আমাদের একটা বেবি থাকবে। আমি বললাম চিন্তা করো না, ইনশাল্লাহ অবশ্যই হবে। রাতে আমরা শহরে পৌঁছে গেলাম আর এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসা আমাদের সংসার চলতে লাগলো। তো গল্পটি এরই মধ্যে সমাপ্তি হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।